আজকের বিষয় শেখ হাসিনা বলছেন দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন। দ্য ওয়ালকে কি বললেন শেখ হাসিনা সে কথাই এখন আপনাদের সামনে পেশ করব। শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। এবার এই ঘটনা নিয়ে নানান রকম তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তাল। এই ঈদের আবহের মধ্যেও বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে তুমুল আলোচনা চলছে, তোলপাড় চলছে রীতিমতো যে শেখ হাসিনা এই যে ঘোষণাটি দিয়েছেন এটা কিভাবে সম্ভব। এই আলোচনাও কিন্তু এখন প্রবলভাবে হচ্ছে এবং এটা ভারতীয় মিডিয়াতেও এই নিয়ে আলাপ আলোচনা আছে। আমি শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে আপনি কিভাবে দেশে ফিরবেন। তার কারণ যে বিষয়টা খুব প্রাসঙ্গিক সেটি হচ্ছে যে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এবং তারকে প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ হচ্ছে আইনি প্রক্রিয়া, অর্থাৎ ভারত সরকার তাকে হস্তান্তর করবে কি করবে না সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং এখনো পর্যন্ত যা ভারত সরকারের অবস্থান তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে শেখ হাসিনা কিভাবে ফিরবেন আমি খুব স্পেসিফিক এই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি যে কথা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানাই যে তিনি এটা মনে করছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে তৈরি হবে সেটাকে বলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে যে সেটা একটা গণজোয়ার এবং আওয়ামী লীগের একজন নেতা আমাকে বলেছেন যে সেটাই হবে বাংলাদেশের প্রকৃত গণ অভ্যুত্থান। একেবারে সেই 69-এর গণ অভ্যুত্থানের পর আরেকটি গণ অভ্যুত্থান হবে, যে গণ অভ্যুত্থানের জোয়ারে শেখ হাসিনা দেশে ফিরে যেতে পারবেন। তার মানে শেখ হাসিনা খানিকটা অনেকটা আশাবাদী যে তার দল এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, তাদের প্রস্তুতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা মাঠে ময়দানে নেমে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে পারবেন যে পরিস্থিতিতে বাংলাদেশ সরকার অর্থাৎ বিএনপি সরকার তারা বাধ্য হবে যে শেখ হাসিনাকে তার দেশে ফেরার অনুমতি দিতে বা তারা উপযুক্ত ব্যবস্থা করে দেবে। শেখ হাসিনা ইতিমধ্যে বলেওছেন যে তাকে বিমান পাঠানো হোক, তার কারণ তিনি পালিয়ে আসেননি, তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দিল্লিতে পৌঁছে দিয়ে গেছে, ফলে ওই রকম একটি বিমান তাকে পাঠানো হোক, তিনি সেই বিমানে করে সরাসরি ঢাকায় গিয়ে অবতরণ করবেন। তারপর তিনি তার জেল বা সেই বিচার প্রক্রিয়া শেষে যদি ফাঁসি হয় সেগুলি সবই তিনি মেনে নেবেন। তাহলে প্রথম কথা তিনি যেটা বলেছেন যে ফিরবেন, এই ফিরবেন কথাটি থেকে যে প্রশ্নটি বারে বারে আসছে যে কিভাবে ফিরবেন, আমি এটা নিয়ে আওয়ামী লীগের নানা স্তরের নেতা কর্মীর সঙ্গে কথা বলেছি এবং স্বয়ং শেখ হাসিনা আমাকে যা বলেছেন, শেখ হাসিনার বক্তব্য যে বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এখন আছে যেটা দিয়ে আওয়ামী লীগের শক্তিকে বিচার করলে ভুল হবে। তিনি বলছেন যে একটা রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের মধ্যে আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থনের বেস অনেক বেড়ে গিয়েছে অতীতের তুলনায়। তিনি নানান সূত্র থেকে সেই খবরটি পেয়েছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে একটি নতুন নেতৃত্ব আওয়ামী লীগের তৈরি হয়েছে যারা আগামী দিনে দলকে সঠিকভাবে পরিচালনা করার ব্যাপারে অত্যন্ত দক্ষ একটি বাহিনী তারা তৈরি হয়েছে। শেখ হাসিনাকে এই ব্যাপারে তার দল বিরাট বড় কৃতিত্ব দিচ্ছে। আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা কিভাবে তার দেশে তার দলের পুনর্জাগরণ তিনি করছেন কিভাবে, এবং এই কাজটি তিনি অনেকগুলি উপায়ে করছেন। তার মধ্যে একটি তো হচ্ছে যে দায়মুক্তি অনুষ্ঠান, যেটা বাংলাদেশের ফেসবুকে প্রতি শনিবার প্রচারিত হয়, যেখানে তিনি এই গণ অভ্যুত্থানের আগে পরে এবং এখনও যারা নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদের সঙ্গে এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি নিয়মিত কথা বলছেন, তাদের আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। অনেকের ক্ষেত্রেই তিনি নানা রকম সুযোগ সুবিধার
ব্যবস্থা করে দিচ্ছেন, সবটাই মানে টেলিফোনে কথা বলে এবং অন্যান্য উপায়ে তিনি করে দিচ্ছেন। এর বাইরেও আওয়ামী লীগের একাধিক হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাফ গ্রুপ, সেই গ্রুপের মারফত তিনি হাজার হাজার কর্মী সমর্থকের সঙ্গে এই গত 22 মাসে একাধিকবার কথা বলে একেবারে শিখর থেকে তৃণমূল স্তর পর্যন্ত, অর্থাৎ শীর্ষে অবস্থান করছেন যিনি শেখ হাসিনা, দলের সভাপতি, 45 বছরের সভাপতি এবং 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের সাবেক বিরোধী দলনেত্রী, তিনি কিন্তু তার এই যে মানে দল এবং অন্যান্য যে মানে অবস্থান, সেই জায়গা থেকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে গিয়েছেন এবং সরাসরি তিনি সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে যখন তিনি দেশে ফেরার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবেন, আওয়ামী লীগ নেতৃত্ব তারা আশাবাদী যে সেই সময় হাজার হাজার মানুষ তারা পথে নামবেন তাদের নেত্রীকে দেশে স্বাগত জানাতে, এবং সেই পরিস্থিতি বিএনপি সরকার মোকাবিলা করতে পারবে না। এই ব্যাপারটা আওয়ামী লীগের বোঝাপড়ার মধ্যে আছে, তার কারণ তারা মনে করছে যে মাত্র 3 মাস মানে 100 দিন পেরোনো সরকার সম্পর্কে বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হয়েছে এবং সরকারের কাছ থেকে তারা যা প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা মতো সরকার চলছে না। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চরম আকার নিয়েছে। তার কারণ মানুষ অন্তর্বর্তী সরকারটাকে এক প্রকার মুখ বুজেছিল যে এই সরকারটি ক্ষণস্থায়ী, এরা চলে যাবে। মানুষ অপেক্ষা করছিল নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকার মানুষের প্রত্যাশাগুলিকে যথাযথভাবে পূরণ করবে, অ্যাড্রেস করবে। কিন্তু 100 দিন পেরোনো তারেক রহমানের সরকার সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু অনেক ধরনের মানে প্রশ্ন উত্থাপিত হয়েছে, মানুষের মধ্যে হতাশা দেখা যাচ্ছে, অসন্তোষ দেখা যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যে ঘটনাবলীগুলি সেগুলির কিন্তু কোনো রকম বন্ধ হয়নি, বরং সেগুলির পুনরাবৃত্তি ঘটছে। চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, মব কালচার সর্বত্র কিন্তু সমানভাবে বহাল আছে এবং সামান্য যে বিরোধী কণ্ঠ বৈধভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যেমন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বা অন্য কিছু ছোটোখাটো দল, তারা যেটুকু যা কথা বলার সুযোগ পাচ্ছে, তাতে যেটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা নিয়ে কিন্তু বা গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে বিএনপি সরকার যত তাদের জনপ্রিয়তা খোয়াবে তত এমন একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি হবে এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্যে তখন সেই প্রত্যাশা বা বাসনাটি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে একেবারে সাধারণ মানুষের মধ্যে। এবং বিভিন্ন প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও চাইছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, অর্থাৎ তাদেরকে অন্তত স্বাধীনভাবে রাজনীতিটা করতে দেওয়া হোক, তারপর মানুষ ভালো মন্দ তারা বিচার করবে। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি, ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কি হতো এই পরীক্ষা হয়নি। এখন দেখা যাচ্ছে অনেক মানুষ মনে করছে যে তারা তখন একটি নির্বাচিত সরকার চেয়েছিলেন বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটা নিয়ে মানুষ খুব বেশি মাথা ঘামায়নি। তারা ভেবেছিল যে বিএনপি যদি সরকার গড়ে তাহলে পরিস্থিতির অনুকূল দিকে পরিবর্তন হবে, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু এখন মানুষের মধ্যে অনেক বেশি হতাশা কাজ করছে যে একে তো নির্বাচনটি হয়েছে একপেশে আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল এবং যে দল বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তির সঙ্গে যে দলের অঙ্গাঙ্গিভাবে জড়িত বা যারা প্রধান সংগঠক দল, সেই সংগঠক দলকে বাদ দিয়ে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে সেই প্রতিষ্ঠিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাসনা পূরণ করতে পারছে না। ফলে একটা অস্থির পরিস্থিতি এবং ক্রমশ দেখা যাচ্ছে যে প্রশাসনের হাতও কিন্তু আলগা হচ্ছে, অর্থাৎ যে ঘটনাগুলি ঘটছে যেটা অন্তর্বর্তী সরকারের সময়তে বোঝা যাচ্ছিল যে সরকারের একাংশের মদতেই সেই অনাচারগুলি ঘটছিল, এখন দেখা যাচ্ছে যে শুধু সরকারের একাংশের মদত নয়, তার সঙ্গে সরকার পরিচালনা প্রশাসনিক ব্যর্থতা, এই বিষয়গুলো ক্রমশ প্রকট হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করছেন যে তিনি গত 22 মাস ধরে যেভাবে দলে জনসংযোগ করেছেন, যেভাবে তিনি একেবারে তৃণমূল স্তর অর্থাৎ
ওয়ার্ড স্তর, উপজেলা স্তরের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন, অনেক সময় তিনি নিজেই ফোন করে কথা বলেছেন। এই যে এক্সারসাইজটা তিনি চালিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী থাকাকালীন তার পক্ষে একেবারেই সম্ভব হয়নি, এখন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি সেই কাজটি করেছেন, অবশ্যই ভার্চুয়াল মারফত এবং একটা প্রযুক্তির সুবিধা নিয়ে। কিন্তু এই প্রযুক্তির সুবিধা সবাই যে সমানভাবে কাজে লাগাতে পেরেছেন তা নয়। শেখ হাসিনা কিন্তু তার এই যে ক্ষমতা হারার পর পরবর্তী যে 22 মাস, এই 22 মাস কিন্তু তিনি একটি নতুন ধারার রাজনৈতিক বা সাংগঠনিক ধারা তিনি তৈরি করেছেন। সেটি হচ্ছে যে একেবারে শীর্ষ স্তর থেকে তৃণমূল স্তরে তিনি কথা বলেছেন। ফলে বাংলাদেশের মানে মাঠে ময়দানের রাজনৈতিক পরিস্থিতিটা কি, এটা তিনি শুধুমাত্র তার দলীয় সংগঠনের সূত্র থেকে আঞ্চলিক নেতা, জাতীয় স্তরের নেতা বা জেলা পর্যায়ের নেতার মুখ থেকে শুনছেন তাই শুধু নয়, তিনি কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ মাঠ পর্যায়ের পরিস্থিতিটা কি আছে বাংলাদেশে সেইটাও কিন্তু তার নখদর্পণে আছে। সেখান থেকে আমি যা মানে বুঝেছি তার সাক্ষাৎকার থেকে, যে তিনি এই কারণেই আত্মবিশ্বাসী যে পরিস্থিতি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ তিনি তার মতো করে যখন তিনি বুঝবেন যে এখন এই সময়টি চলে এসছে যে অমুক তারিখে তিনি ফিরে যাবেন এই ঘোষণাটি দেওয়ার, তার দল বলছে 6 মাসের মধ্যে বা এবছরের মধ্যেই তিনি ফিরবেন। কিন্তু হাসিনা এই ব্যাপারটি স্পষ্ট করেননি। আমাকে সাক্ষাৎকারে তিনি যেটা জানিয়েছেন যে কবে, কখন, কিভাবে তিনি ফিরবেন এই সিদ্ধান্তটি একান্তভাবেই তার। তিনি ভারতের অতিথি হয়ে আছেন বটে, কিন্তু এই ব্যাপারে ভারত সরকারকে তিনি জড়াতে চান না। ভারত সরকারও তাকে এই ব্যাপারে কোনো পরামর্শ কিছু বলেনি। অর্থাৎ তিনি যে ঘোষণাটি দিয়েছেন সেটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং কেন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, আমি যেটা আপনাদের বললাম যে তিনি তার সাক্ষাৎকারে যেটা বুঝেছি যে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে 5 আগস্ট 2024 এবং তার পরবর্তী অন্তত মাস 6 বাংলাদেশের যে পরিস্থিতি ছিল তার সঙ্গে, এমনকি গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও যে পরিস্থিতি ছিল তার থেকে পরিস্থিতির এখন অনেক গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে মানুষের মধ্যে যে একটা বিদ্বেষ, অসন্তোষ যেটা 2024 আগস্ট পরবর্তী থেকে প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত বিরাজ করেছিল, সেটা ডিসেম্বরের পর থেকেই কিন্তু অনেকটা উবে গিয়েছিল। এবং অনেকেই বলছিলেন যে হাসিনাই ভালো ছিলেন, আমরা ভুল করেছি। এখন ইতিমধ্যে এটা বাংলাদেশের বহু মানুষের মধ্যেই এই ধারণাটা স্পষ্ট যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বা তাকে দেশ ছাড়তে বাধ্য করে আখেরে বাংলাদেশের সাধারণ মানুষের খুব একটা কিছু লাভ হয়নি। কতিপয় রাজনীতিক এবং তাদের অধিকাংশই যারা মূলধারার রাজনীতিক মানে পেশা নয়, অর্থাৎ ভিন্ন পেশার মানুষ এসে রাজনীতিতে মাতব্বরি করে গেলেন, এই তাদেরই কিছু প্রাপ্তি হয়েছে, যারা এই কমিশন, ওই কমিশন, সংস্কার নানাবিধ কথা বলে গোটা জিনিসটাকে গুলিয়ে দিয়েছেন। আসলে তাদের সাধারণ মানুষের খুব একটা প্রাপ্তি হয়নি। এবং বিএনপি যে আশা প্রত্যাশা জাগিয়েছিল, এবং তার থেকেও বড় কথা, বিএনপিকে ভরসা করে, আশ্রয় করে মানুষ যে সুদিনের প্রত্যাশা করেছিলেন, সেখানেও কিন্তু বিএনপি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবং এই 100 দিনে মানে বড় করে বলার মতন তেমন একটা কিছু নেই, এটা আওয়ামী লীগ বলছে। বাংলাদেশের বিরোধী কণ্ঠ যেটুকু যা বেঁচে আছে তারা বলছে যে বিএনপি একটা সুবর্ণ সুযোগ নষ্ট করেছে, যে ময়দানে আওয়ামী লীগ নেই, এই সময় তারা যে জনপ্রিয় সরকার উপহার দিতে পারত, সেই সুযোগটিকে তারা প্রথম 100 দিনে অন্তত বাস্তবায়ন করতে পারেনি। শেখ হাসিনার কথা শুনে বোঝা যাচ্ছে, তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি এই বাস্তব পরিস্থিতির অপেক্ষায় ছিলেন এবং সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং পরিস্থিতিটা তার এবং আওয়ামী লীগের জন্য আরও অনুকূল হতে যাচ্ছে আগামী দিনে। এই ভাবনা থেকেই তিনি তার দেশে ফেরার ঘোষণাটি শেষ পর্যন্ত দিয়েছেন এবং তিনি মনে করছেন যে গণ আন্দোলনের জোয়ারেই তিনি ফেরত যাবেন। এই ঘটনা বাংলাদেশে অতীতে দুবার হয়েছে। যখন 1981 সালে 17ই মে শেখ হাসিনা প্রথমবার ভারত থেকে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি দেশে ফিরতে পারেননি, তিনি বিদেশে ছিলেন। ফাইনালি তাকে ভারতে আশ্রয় দেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং 1981 17ই মে তিনি ফিরেছিলেন। সেই সময়ও তৎকালীন
সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ফেরার অনুমতি দিচ্ছিলেন না, কিন্তু একটা গণ আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলনের চাপে একটা পর্যায়ে গিয়ে অনুমতি তিনি দিতে বাধ্য হন। একইভাবে 2007-এর 7ই মে শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তনটিও কিন্তু ঘটেছিল ওই গণ আন্দোলনের চাপে। অন্তর্বর্তী সরকার হুলিয়া জারি করেছিল সমস্ত বিমান সংস্থাকে, যত বিমান বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টে অবতরণ করে সমস্ত সেই বিমান সংস্থাগুলিকে চিঠি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছিল যে শেখ হাসিনাকে যেন তাদের বিমানে উঠতে না দেওয়া হয় এবং ঢাকায় অবতরণ করতে বা বাংলাদেশের কোনো বিমানবন্দরে অবতরণ করতে না দেওয়া হয়। হাসিনা সেই সময় তার পুত্রের বাড়িতে ছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে ফিরতে পারছিলেন না। কিন্তু গণ আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার শেষ পর্যন্ত তাকে ফিরতে দিতে বাধ্য হয়। তার প্রতি তার ফেরার ওপর যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছিল সেটা তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। আওয়ামী লীগ নেতৃত্ব এবং শেখ হাসিনা মনে করছেন তেমন একটি গণ আন্দোলন সময়ের অপেক্ষা মাত্র। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।